এবং আপনার মাধ্যমে আমি মজিদ স্যারকে একটা প্রশ্ন আসলে ছুড়ে দিতে চাই, যেটি হচ্ছে যে বাজেটে আমরা বড় আকারে দেখে থাকি যে এই আসছে যে বাজেট নতুন অর্থ বছরের, সেখানে মূল্যস্ফীতির যেই লাগামটা ছুটছে সেটাকে টেনে ধরার একটা বড় একটা মূলনীতি আসলে সরকার নিতে চাচ্ছে। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরোক্ষ কর, যেটি সাধারণ জনগণের উপরে সব থেকে বেশি আকারে আসলে প্রভাবটা পড়ে, মানুষজন যখন বাজারে যায় কোনো কিছু কেনাকাটা করতে চায়, কিন্তু সেটি এখন বাজেটের 70 থেকে 80% কিন্তু ইতিমধ্যেই সেটি বাজেটে প্রভাব ফেলছে। কিন্তু প্রত্যক্ষ কর বাড়ানোর ক্ষেত্রে এনবিআর এর আসলে কি ধরনের নতুন নতুন পদক্ষেপ আসলে নেওয়া উচিত, যেটি আসলে বাজেটকে আরো সমৃদ্ধ করতে পারে? ধন্যবাদ গালিব। শুনছিলাম গালিব মজিদ স্যারের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়েছে, সেটি হচ্ছে যে মূলত এই পরোক্ষ কর, পরোক্ষ করের উপরে তো বেশি বোঝাটি চাপানো হয়, প্রত্যক্ষ কর বাড়ানোর জন্য আসলে নতুন নতুন কি কি পদ্ধতি সরকার গ্রহণ করতে পারে? ধন্যবাদ। গালিব বিগত আগের 2-3 শতাব্দীতে খুব ভালো কবিতা লিখতেন এবং সেই জন্য তিনি খুব আমাদের দেশে খুব পরিচিত আর কি। কিন্তু এখানে আপনার পুরো উপস্থাপনার মধ্যে কিন্তু আমরা কিন্তু খুব বোধ করতে চাই যে কথা সবই তো আলোচনা হয়েই গেল বা বলছেন ওনারা। তো এখানে আর প্রত্যক্ষ কর বাড়াবার ব্যাপারে তো এটা বহুকাল আগের থেকেই বলা হচ্ছে যে প্রত্যক্ষ কর ব্যক্তির কর, এটা যার আয় আছে তার কাছ থেকে নেওয়ার কথা ডাইরেক্ট, এবং সে নিজে সরাসরি জমা দেয়, এর ইফেক্টটা তার উপরই পড়ে। সেই ব্যক্তি করকে যদি উপেক্ষা করা হয়, মানে ব্যক্তির কাছ থেকে না নিয়ে আমি যদি ওই বিভিন্ন জায়গায় এআইটি বলি, এটা বলি, সেটা বলি, এই যে শুল্ক টেলিফোনের এটা ওটা সব করি, সবই তো পরোক্ষ কর। এমনকি 2023 সালে যে আয়কর আইনটিও পাশ করা হয়েছে, সেখানেও কিন্তু মনে করা হয়েছে যে, আমি খুব দুঃখের সাথে বলছি, মনে করা হয়েছে যে প্রত্যক্ষ কর না হয়ে এটা পরোক্ষ করমুখী হয়ে গেছে। অর্থাৎ যাই কিছু করি আমি বন্দরে নেই, এ নেই, সবই তো পরোক্ষের উপরে। ভ্যাট টাচেস এভরিবডি বাট ট্যাক্স ডাজ নট। যার তো সুতরাং ব্যক্তি করের উপরে, ব্যক্তির উপরে, ব্যক্তিকে করের আওতায় এনে তার কাছ থেকে নিতে হবে। না নিলে এই অর্থনীতিতে যে বৈষম্যটা তৈরি হয়ে আছে, এই যে কর জিডিপি রেশিওকে উন্নত করা যাচ্ছে না, এর অন্যতম কারণ যে প্রত্যক্ষ করকে উপেক্ষা করা হচ্ছে। আমি মনে করি ইনডাইরেক্টলি বলা হচ্ছে কর দিতে এসো না, এবং অনেক সুযোগ দেওয়া হবে পরে। এই ধরনের একটা মনোভাব বা দৃষ্টিভঙ্গি যদি প্রকাশিত হয়, তাহলে তো মানুষ প্রত্যক্ষ কর দেবে না বা তার ব্যবস্থা করা যাবে না। বরং আমার এনবিআর এর লোকবল সব ব্যয়িত হচ্ছে ওই ভ্যাটের এ নিয়ে, এবং সবচেয়ে বড় বেশি ব্যয় হচ্ছে এআইটি নেওয়া। এআইটি মানে কি, ওখানে ওর কোনো পরিশ্রম লাগে না, ও ব্যাংকে বলে দিয়েছি ও কেটে নেবে, ও ওখানে কেটে নেবে, ও বসে বসে ওইটা পাচ্ছে, ওইটার উপরে বেশি তার লক্ষ্য, ওই যে 10% বা 20%, এবং নিয়ে বলছে এটাই ফাইনাল কখনো, অথবা অটোমেটিক্যালি হয়েও যাচ্ছে। অথচ যার কর দেওয়ার কথা সে কিন্তু ঠিকই পার পেয়ে যাচ্ছে, এবং পার পেয়ে যেয়ে আজকে অর্থনীতিতে বৈষম্য, আমি মনে করি এই কর জিডিপি চেঞ্জ উত্থানের বড় বাধা হচ্ছে আয় বৈষম্য। আচ্ছা, ধন্যবাদ ডক্টর মজিদ। এবার আসবো ফারুক মইনুদ্দিনের কাছে। তার আগে আমি একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে শুধু করের কথা আমরা কেন বলছি? আয় বাড়ানো তো আসল উদ্দেশ্য, কর হোক কিংবা যে কোনোভাবে হোক। সরকারি প্রতিষ্ঠানগুলোর যে অদক্ষতা, এগুলোর কথা আমরা কিন্তু ভুলে যাচ্ছি। আমাদের যে স্টেট ওন্ড এন্টারপ্রাইজেস আছে, আমরা যদি তাদের কাছ থেকে কি পরিমাণ আয় সরকার এখানে যুক্ত করছে আমাদের টোটাল ইনকামের মধ্যে, যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে তাদের টোটাল অ্যাসেট হচ্ছে জিডিপির 17%, 17% তাদের অ্যাসেটের জিডিপির 17% অ্যাসেট সাইজ। আর তাদের থেকে আয় যদি আমরা ধরি, সেটা হচ্ছে জিডিপির 0.06%, মানে 1%-এরও কম, 0.5%। এখন কথা হচ্ছে আমরা শুধু জনগণের করের উপরে চাপানোর চেষ্টাই করছি, কিন্তু ওই যে স্টেট ওন্ড এন্টারপ্রাইজগুলো তাদের অদক্ষতার জন্য যে ভর্তুকি আমরা দিচ্ছি কিংবা খেয়ে ফেলছে পুরো ইনকাম সরকারি, সেটা কথা আমরা কিন্তু ভাবছি না। 17% যেখানে অ্যাসেট সাইজ, সেখানে আমরা 5-6% আমরা জিডিপি দিতে পারি না। তাই সেই অদক্ষতাগুলো দূর করার জন্য এবং সেগুলোকে প্রফিটেবলি ইনকাম সরকারকে দেওয়ার মতো ব্যবস্থা কখনো বলছে না কিন্তু আমরা। ধন্যবাদ। আমার একটি প্রশ্ন, এটা আমি ব্যক্তিগতভাবে আমার গত মাসে ট্রিগার করেছিল, সেটা হচ্ছে যে মার্জার, ব্যাংকের যে মার্জার, আমরা দেখছি যে ব্যাংকিং ব্যবস্থার দেউলিয়া যখন হয়ে যাচ্ছে, দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংক নিয়ে নিচ্ছে। আমি যদি বিষয়টির সাথে খুব বেশি পরিচিত নেই, আমাদের দেশে ওটা মোটামুটি নতুন, আমার মনে হচ্ছিল যে আসলে এই সবল ব্যাংকগুলো যখন দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে যাচ্ছে, দুর্বল ব্যাংকের অবশ্যই এনপিএল এবং ঋণ খেলা, লোন ডিফল্ট, সেগুলোর পরিমাণটি বেশি। আপনার অভিজ্ঞতার আলোকে যদি আপনি একটু বলেন যে সবল ব্যাংকগুলো
ব্যাংকগুলো কিভাবে আসলে দুর্বল ব্যাংকগুলোকে নিবে এবং তারা নিয়ে তারা নিজেরাও নাকি তাদের শক্তিকে আরো কমিয়ে ফেলে ওই ম্যানেজমেন্ট? এটা নিয়ে অনেক আলাপ হয়েছে এবং ইনফ্যাক্ট মার্জার তো আসলে সৃষ্টি ছাড়া কোনো বিষয় নেই, এটা খুবই কমন একটা প্র্যাকটিস স্ট্র্যাটেজিক হিসাবে, ডিসিশন হিসাবে। কারণ মার্জার হয় আপনার বেশি প্রফিটের জন্য টু বিকাম মোর স্ট্রং, তাই তো? কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছিল ঠিক উল্টা কাজটা হচ্ছিল, সেটা হচ্ছে যে কোনো দুর্বল প্রতিষ্ঠান তার সদদক্ষতা দুর্নীতি সত্ত্বেও তাকে একটা সবল ব্যাংকের ঘাড়ে চাপানো হবে। শুধু তাই নয়, ওই যে যাদের কারণে এই দুর্বল হয়ে গেল তাদের কোনো জবাবদিহিতা নেই তাদের, এবং তারা কিন্তু ফিরে আসতে পারবে বোর্ডে এবং সবল ব্যাংকের বোর্ডে তারা চলে আসতে পারবে। তো এইসব জিনিসগুলো খুব সৃষ্টি ছাড়া ছিল, সেই কারণে আমার মনে হয় আমি খুব খুশি যে একটা ভালো সিদ্ধান্ত হয়েছে যে আপাতত এটা থেকে সরে আসা হয়েছে, এই যে সিদ্ধান্তটা থেকে। এটা তার মানে দুর্বল ব্যাংকগুলোর গভর্নিং ডিরেক্টর মানে বোর্ড অফ ডিরেক্টরসে কেউ কি সবল ব্যাংকের ডিরেক্টলি ওই বডিতে থাকতে পারবেন না বা এরকম কিছু? না না, এখন তো যে পারবেন, 5 বছর পরে তার ফেরত আসতে পারবে। কিন্তু তাদের কারণে যে ব্যাংকগুলো এরকম অবস্থা হচ্ছে, তাদের জবাবদিহি তো হচ্ছেই না, শাস্তি তো হবেই না, তারা কিন্তু ফেরত আসতে পারবেন সদম্ভে, সগর্বে ফেরত আসতে পারবেন, আমি আবার বোর্ডে আসলাম। এইটাকে হয় মানে এটাই আমি চিন্তা করছিলাম যে আসলে আমাদের যেই মেইন কনসার্ন এনপিএল গুলোকে কমানো দুর্বল ব্যাংকগুলোর, সেটা কি আদৌ এই ইমিডিয়েটলি সেটা সম্ভব? না, এটা তো এই যে প্রতি বছর বাজেটে একটা কথা থাকা, এগুলো বলছে ব্যাংকিং রিফর্ম হবে, সেক্টর অনেক কথা বলেছে না, বাজেট, আমি যেহেতু বাজেট নির্ভর আলোচনা তাই কথাগুলো বলছি, এই কথাগুলো হয় প্রতি বছরই, কিন্তু আসলে হচ্ছে না। এই যে রিসেন্টলি ব্যাংকিং কোম্পানি আইনের একটু সংশোধন হলো, ইচ্ছাকৃত খেলাপি টেলিপের অনেক বিষয়, এগুলো যে খুব হোল হার্টেড বলে আমার মনে হয় না, এগুলো একটু হাফ হার্টেডলি করা হয়, একটু অনিচ্ছা সত্ত্বেও করা হয় বলে মনে হয়। কারণ হোল হার্টেডলি করলে এগুলোর মধ্যে অনেকগুলো যেসব গ্যাপস কিংবা যেসব দুর্বলতা আছে সেগুলো কিন্তু থাকতো না, এর মধ্যে অনেকগুলো কিন্তু দুর্বলতাও থাকে এইসব আইন প্রণয়নের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কারণ কথা হচ্ছে যে আইন প্রণয়নগুলো হয় হচ্ছে এবং এগুলো বাধা দেয় হচ্ছে মানে স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠী, হ্যাঁ, ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে না, তারা কিন্তু এগুলো সবসময় বাধা দেওয়ার চেষ্টা করে, এবং তাদের বাধার কারণে সবসময় কিন্তু যে আইনগুলো যেরকম হওয়া উচিত সেইভাবে ঠিক প্রণীত হতে পারে না। তার মধ্যে কিছু জিনিস থাকে এবং ইচ্ছাকৃত, এবং এই যে রিসেন্টলি এই যে আইন যখন পাস হয় তখন একটা জিনিস দেখবেন যে আগে ছিল একটা গ্রুপের মধ্যে যদি কোনো একটি প্রতিষ্ঠান খেলাপি হয় তাহলে পুরো গ্রুপ খেলাপি হবে। এই আইনটা যখন করা হয় তখন বলছে না, ওই যদি গ্রুপের মধ্যে ওই একটি প্রতিষ্ঠান খেলাপি হয় বাকিরা কিন্তু খেলাপি বিবেচিত হবে না, তারা ঋণ পেতে থাকবেন। এটা কিন্তু ঢুকানো হয়েছে পরে, এবং এটা বোঝা যায় যে কোনো একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ এটা ঢুকিয়েছেন ওখানের ভিতরে। সুতরাং এটা তখন আর নিরপেক্ষভাবে আইন প্রণয়ন করা সম্ভব হয় না। আচ্ছা, ধন্যবাদ ফারুক মইনুদ্দিন, ধন্যবাদ ডক্টর আব্দুল মজিদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এই পর্যায়ে এই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি, আমরা চলে যাচ্ছি স্টুডিওতে গান।